ব্যবস্থা, এই কাজটা নিয়ে আমরা রানা প্লাজার কথা আমরা সবাই শুনেছি, তাই না ভাই? শুনেছি না? রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন ফায়ারে যে দুটো বড় দুর্ঘটনা হয়, এর আগে থেকেই অনেকেই আমরা জানতাম যে আমাদের যদি কাজের ক্ষেত্রে কোনো দুর্ঘটনা হয়, কেউ যদি কোনো শ্রমিক যদি প্রাণ হারায়, ক্ষতিপূরণ কত টাকা পায় জানি আমরা? 2 লক্ষ টাকা পায়। তো এই 2 লক্ষ টাকায় যিনি আমার পরিবারের হয়তো একমাত্র কর্মক্ষম ব্যক্তি যদি মারা যান, তাহলে তারপরে তার পরিবার কতদিন চলতে পারবে? 2 বছর? এর বেশি কি চলতে পারবে মনে হয়? তো আইএলও যে কনভেনশন আমরা প্রমোট করি না, আমরা সরকার, মালিক পক্ষ, শ্রমিক পক্ষের সাথে পলিসি লেভেলে কাজ করি, কিন্তু এই কনভেনশন গুলো যে তৈরি হয় এটা কি আইএলও বানায়? এটা আমি সবসময় শুরুতে একটু বলে নিতে চাই। আমাদের যারা মেম্বার কান্ট্রি আছে সেখানে সরকার, মালিক পক্ষ, শ্রমিক পক্ষের প্রতিনিধি প্রত্যেক বছর মিলিত হয়। 1964 সালে তারা চিন্তা করেছেন যে না, এই কর্মক্ষেত্রে দুর্ঘটনায় যদি কারোর প্রাণহানি হয়, যদি কারোর অঙ্গহানি হয়, হ্যাঁ, অনেকের হাত কাটা যায়, পা কাটা যায়, আঙ্গুল কাটা যায়, এটা তো আর ফেরত আনা সম্ভব না। তাহলে তাদের ক্ষতিপূরণের একটা নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। সেই নীতিমালায় যিনি ধরেন মারা গেছেন, তার আয়ের 60% তার পরিবার পাবে। তো কারোর আয় যদি 20,000 টাকা হয়, তাহলে তার পরিবার মাসিক ভিত্তিতে আজীবন 12,000 টাকা করে পাবে। এইটার এই মূলনীতি এবং দুইটা জিনিস এই মূলনীতির ক্ষেত্রে মাথায় রাখতে হবে। এক, পর্যায়ক্রমে পাবে, আজীবন পাবে। আজীবন বলতে যতদিন তার এই আয়ের উপর নির্ভরতা ছিল। ধরেন একজন বিধবা স্ত্রী শ্রমিক মারা যাওয়ার পর আর বিয়ে করলো না, তাহলে তিনি যতদিন বেঁচে আছেন ততদিন এইটার সুবিধাটা পাবেন। আবার যিনি একজন শ্রমিক যার একটু অঙ্গহানি হয়েছে, সেটা তো আমরা ফেরত দিতে পারছি না, তো তিনি যতদিন বেঁচে আছেন ততদিন পাবেন। একটা মূলনীতি হচ্ছে পর্যায়ক্রমে পাবে, হ্যাঁ, মাসিক ভিত্তিতে এই টাকাটা পাবে। আর দ্বিতীয় মূলনীতি কি? নো ফল্ট, যে শ্রমিকের ভুলে দুর্ঘটনা হলো, কারখানার ভুলে দুর্ঘটনা হলো, বা মালিকের কোনো একটা গাফিলতিতে দুর্ঘটনা হলো, সেটা দেখা বিবেচ্য বিষয় না। যার কারণেই দুর্ঘটনা হয়ে থাক, যিনি ক্ষতিগ্রস্ত তিনি সবসময় ক্ষতিপূরণ পাবেন। এই দুইটা মূলনীতির উপর ভিত্তি করে আইএলও কনভেনশনটা আমরা সবার সাথে আলোচনা করি, যারা আমাদের মালিক পক্ষ থেকে আছেন, শ্রমিক পক্ষ থেকে আছেন, সরকার থেকে, এবং সবাই 2015 সালে একটা চুক্তিতে স্বাক্ষর করেন যে হ্যাঁ, আমাদের দেশে যে ক্ষতিপূরণটা আছে, মারা গেলে 2 লাখ, বা যদি কেউ আর কাজ করতে না পারে কর্মক্ষেত্রে দুর্ঘটনার কারণে 2.5 লাখ, এটা পর্যাপ্ত হতে পারে না। আমরা তার পরিবারকে দারিদ্র সীমার নিচে পাঠিয়ে দিতে পারি না। হ্যাঁ, সেই শ্রমিকের প্রতি আমাদের সবার দায়িত্ব আছে। জীবন তো আমরা, জীবনের ক্ষতিপূরণ হয় না, তাই না? কিন্তু আয়টা যে হারিয়ে গেল বা আয়টা কমে গেল, সেটার ক্ষতিপূরণের আমরা কাজ করতে পারি। এখন 2015-তে যখন আমরা কাজ শুরু করি, তারপরে দেখা যায় যে আমাদের দেশে এই ধরনের যে কর্মক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে একটা যদি তহবিল তৈরি করতে হয়, অলরেডি কয়েকটা তহবিল আছে যেটার ব্যবস্থাপনা নিয়ে সবাই আসলে সন্তুষ্ট না। তখন আমাদের বলা হয় আগে দেখতে হবে এই যে আমরা মাসিক একটা পেনশনের মতো শ্রমিকদের দেওয়ার কথা চিন্তা করছি, এটা আমাদের দেশের জন্য ফিজিবল হবে কিনা। তহবিলে টাকা দেওয়ার আগে এখানে তহবিলে টাকা দিলে এটার ব্যবস্থাপনা স্বচ্ছ হয় কিনা, এরকম অনেক মতামত আসতে থাকে। সেই মতামতগুলা আমরা প্রথমে কিছু স্টাডি করি। সেই স্টাডিতে আসলে যে আচ্ছা ঠিক আছে, আমাদের দেশে যেহেতু এই ধরনের কোনো ব্যবস্থা নাই, আমরা রেডিমেড গার্মেন্টস সেক্টরে একটা পাইলটের মাধ্যমে এটা শুরু করতে পারি কিনা। যখন কথা হলো যে হ্যাঁ, পাইলটের মাধ্যমে আইএলও থেকে বলা হলো এটা করা সম্ভব, তখন একটা মতামত আসলো অলরেডি তো আমরা কয়েক জায়গায় তহবিল দিচ্ছি, মালিক পক্ষ থেকে বিশেষত আসলো, এটাতে তহবিল দিলে যে এটার ব্যবস্থাপনা সুষ্ঠু হবে, মাসিকভাবে দেওয়া যাবে, কিভাবে বুঝবো? তখন তারা বলল যদি একটা পাইলটের জন্য আমাদের টাকা জোগাড় করে দেওয়া যায়, তাহলে তারা এটা চিন্তা করে দেখবেন। সেটার বেসিসে আইএলও এবং আমাদের সাথে খুব ক্লোজলি কাজ করে জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন, যাদের জার্মান সরকার সহযোগিতা দেয়। তারা আমরা আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে কথা বলে দেখলাম যে এই পাইলট এর জন্য বড়জোর 5 বছরের একটা পাইলট হবে, তারা এটার জন্য টাকা দিতে রাজি কিনা।
যেটার আন্ডারে যদি কর্মক্ষেত্রে কোনো শ্রমিক মৃত্যুবরণ করেন তার পরিবারকে আজীবন সহযোগিতা দেওয়া হবে, এবং কোনো শ্রমিক যদি স্থায়ীভাবে অক্ষম হয়ে যান তখন সেও আজীবন সহযোগিতা এখান থেকে পাবে। তো আন্তর্জাতিক ব্র্যান্ডরা বললো অবশ্যই আমরা দিতে পারি, কিন্তু এই শর্তে পাইলট পিরিয়ড যদি 5 বছর হয়, 5 বছরের পরে এটার দায়িত্ব জাতীয় যারা ন্যাশনাল যারা স্টেক হোল্ডার আছেন, সরকার, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, তাদের নিতে হবে, এবং ফান্ডিং অবশ্যই মালিক পক্ষের কাছ থেকে আসতে হবে। এই শর্তে তারা রাজি হলেন যে হ্যাঁ আমাদের দেশে একটি ইআইএস বা এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিমের পাইলট 2022 সালের জুনে আমরা শুরু করতে পারি রেডিমেড গার্মেন্টস সেক্টরে। 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড রেডিমেড গার্মেন্টস, যেহেতু ব্র্যান্ডরা তাদের থেকে ইম্পোর্ট করেন, তাদের আগ্রহটা ওই সেক্টরেই ছিল, এবং আমাদের ফিজিবিলিটিতেও এসছে যে এরকম কোন সেক্টরে করা যারা তুলনামূলকভাবে আরেকটু স্ট্রাকচার। এইটার বেসিসে আমরা পাইলটটা শুরু করি। 22 সালের জুনে শুরু করার পর অলরেডি আমাদের প্রায় 4 বছরের মতো পাইলটটা হয়েছে, এবং এই পাইলটের গভর্নেন্স বোর্ডে সরকার থেকে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট আছেন, আমাদের শ্রমিক পক্ষ থেকে এনসিসিডব্লিউ, আইবিসি আছেন, বিশেষত রতন ভাই এটার গভর্নেন্স বোর্ডে আছেন, মালিক পক্ষ থেকে বিজিএমএ, বিকেএমএ, বিইএফ আছেন। তারা এই 4 বছর ধরে দেখছেন যে আমাদের দেশে যদি এ ধরনের একটি স্থায়ী তৈরি করতে হয় ক্ষতিপূরণ ব্যবস্থা, যেই ব্যবস্থার মাধ্যমে শ্রমিককে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া যাবে, তার আয়ের যে ক্ষতি সেটার ক্ষতিপূরণ দেওয়া যাবে, সেটার জন্য 4 বছরে আমরা এখন পর্যন্ত বলতে পারি যে আমরা সফল এক্ষেত্রে। এখন সফল হওয়ার সাথে সবচেয়ে বড় সফলতাটা যেটা আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই, যে আমাদের এবছর আইনে অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমরা সবাই জানি তাই না? সেই আইনেও কিন্তু এই তহবিল তৈরির কথাটা এসছে। এখন তহবিল কথাটা আসছে, কিন্তু আমরা জানি আমাদের এ ধরনের একটা কাজ শুরু করাটা সহজ না। আমাদের এখানে যারা আছেন অনেকেই হয়তো এই পাইলটের কথা এখন পর্যন্ত শুনেনি নাই, কারণ এটা শুধুমাত্র আরএমজি সেক্টর এবং বর্তমানে লেদার সেক্টর আর কি, চামড়া শিল্পে আছে, এবং আমাদের যে এক্সপোর্ট প্রসেসিং জোন বেবজাতে এটা আছে। তো এক্ষেত্রে আমাদের দিক থেকে আইএলও, জিআইজেড, সরকার, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ সবার দিক থেকে আপনাদের কাছে আমরা আসার সুযোগটা সবসময় চাই, কারণ আইনে অনেক কিছু আছে তাই না? আইনের সবকিছু কি আমরা বাস্তবায়ন করতে পারি? বাস্তবায়ন যদি করতে হয়, আইএলও আমরা একটু আন্তর্জাতিক সংস্থা, বাইরে থেকে এসে আমরা কি বাস্তবায়ন করতে পারবো? তাহলে এটার বাস্তবায়নের দায়িত্বটা কাদের নিতে হবে, তাই না ভাই? এখানে আপনি আমি যারা আছি, যারা আমাদের দেশের নাগরিক, আইনে যা আছে সেটা আমাদের অধিকার, সেটা বাস্তবায়ন করার জন্য আজকে যে আপনারা শুনলেন, এবং রতন ভাই ওনারা আশা করি লিফলেটটাও পাবেন না, সেই লিফলেটে এক্ষেত্রে একটা হচ্ছে যে আরএমজি সেক্টরে যারা আছেন বিশেষত তাদের জন্য পাইলটের কিন্তু আরো 1 বছর আছে। এই 1 বছরের মধ্যে বা 2022 সালের জুনের পরে কারোর যদি কোনো ধরনের জানা থাকে এরকম কোন শ্রমিকের কর্মক্ষেত্রে দুর্ঘটনা হয়েছে, তারা ওখানে নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারবেন। আপনারা কেন্দ্রীয় তহবিলের কথা হয়তো জেনে আছেন, যে কেন্দ্রীয় তহবিল রেডিমেড গার্মেন্টস সেক্টরে ওয়েলফেয়ার ফান্ড, যেখানে অনেক ক্ষেত্রেই টাকা দেওয়া হয়ে থাকে, বা যেরকম এডুকেশন, ম্যারেজ লোন, অনেক কিছু দেওয়া হয়, কিন্তু কর্মক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রেও 2 লক্ষ টাকার একটা সহযোগিতা দেওয়া হয়। যারা রেডিমেড সেক্টরে নাই, লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আন্ডারে আছেন, ইআইএস এখনো সেখানে শুরু হয় নাই, কিন্তু এই ধরনের যদি কোনো দুর্ঘটনা ঘটে সেখান থেকে সহযোগিতা পেতে পারে। তো এই তথ্যগুলো আমরা যেমন জানবো, আমাদের পরিচিত যারা আছে, যারা শ্রমিকরা, শ্রমিক ভাই বোনেরা আছেন, কর্মী ভাই বোনেরা আছেন, এটা কিন্তু শুধু শ্রমিকের জন্য না, এটা মালিক বাদে কারখানায় যারা আছেন সবাইকে এটা কভার করবে, এবং জয়নিং এর পরে প্রথম দিন থেকে এই ধরনের যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এই ধরনের ক্ষতিপূরণের সুযোগ আছে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, দুর্ঘটনা হোক এটা আমরা কেউ চাই না, দুর্ঘটনা যাতে না হয় সেটার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কিন্তু এরকম পৃথিবীর কোনো উন্নত দেশ নাই যেখানে তারা সব দুর্ঘটনা ঠেকাতে পেরেছে। তখন কি হবে, যদি কারোর দুর্ঘটনা ঘটে যায় সে যেন বিপদে না পড়ে, তার যাতে একটা সম্মানজনক আয়ের একটা অংশ সে পায়, সেটার জন্য আমাদের এত বছরের সকলের প্রচেষ্টা। সেই প্রচেষ্টায়
আইন এসছে, আমরা চেষ্টা করব সকলের সহযোগিতায় বিধিমালাতে যেন আসে, যাতে যে কোনো শ্রমিক যদি দুর্ঘটনা, শ্রমিক এবং কর্মী, আমি বারবার বলছি এটা শুধু শ্রমিকের জন্য না, এখানে কর্মীরা মালিক বাদে সকলে এই ক্ষতিপূরণ পাওয়ার জন্য দাবিদার। তারা যেন দারিদ্র সীমার নিচে না যায়, তাদের যে দুর্ঘটনাটা ঘটে গেছে এরপরে তারা যাতে একটা নির্দিষ্ট আয় পেতে থাকে, যাতে তারা বাকি জীবন অ্যাটলিস্ট কিছু করে যদি কাজে ফিরতে পারে তাহলেও যেন সহযোগিতা থাকে, সেটা যাতে করতে পারে, সেটার জন্য আমাদের সবার এই প্রচেষ্টাটা। রতন ভাই, আপনি কি আর কোনো কিছু হাইলাইট করতে চান? জি, আমাদের কর্মীরা জানলো যে আমরা দাবি করব অন্যান্য সেক্টরেও যাতে এটা চালু হয়, সেই ক্যাম্পেইনটা আমরা করবো। আর আমাদের যে লিফলেট যেগুলো আছে আমরা কালকে প্রত্যেকের হাতে দিয়ে দেবো, যাতে তারা লিফলেট এলাকায়। জি, থ্যাংক ইউ সো মাচ রতন ভাই। আপনারা লিফলেটটা পাওয়ার পরে লিফলেটে নাম্বার দেওয়া আছে, যদি আর কোনো ব্যাখ্যা লাগে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের ডিআইএস নিয়ে বহু বছর কাজ করছেন রতন ভাই আছেন, বুলবুল ভাই আছেন, আশা আপা আছেন, এদের সবার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আর তারপর যদি মনে হয় না আইলোর কাছ থেকে শুনতে চাই, তাহলে রতন ভাইয়ের কাছে আমার নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই বলে আপনাদের সবার কাছে আরেকবার অনুরোধ করব যে অবশ্যই আমরা কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ করার চেষ্টা করব, কিন্তু ক্ষতিপূরণটা আমাদের সবার অধিকার। তো আপনারা কমরেড হিসাবে আমাদের এই দাবিটা জাতীয় পর্যায়ে আনবেন। ধন্যবাদ।